পঞ্চম পর্ব কম্পিউটারের ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা তোমাদের অপারেটিং সিস্টেমের ক্লাসে হাজিরা দেওয়ার জন্য বলা হচ্ছে। প্রসেস ম্যানেজমেন্ট ও থ্রেড এবং থ্রেড। প্রসেস কি? প্রসেস আমরা জানি, প্রসেস হচ্ছে জব। প্রসেস হলো অপারেটিং সিস্টেমের কাজের মৌলিক একক। প্রসেস ব্যবস্থাপনা বলতে প্রসেস সৃষ্টি করা, প্রসেস মুছে দেওয়া, প্রসেসগুলো কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং সময় মিলিয়ে চলতে পারে তার মেকানিজমগুলো প্রদান করা ইত্যাদিকে বোঝায় প্রসেস। এখানে একটি দেখা যাচ্ছে সেকেন্ডারি ডিভাইস থেকে রাইটিং ডাটা অন ডিস্ক আর অপারেটিং সিস্টেমের জন্য মেন মেমোরিতে আনা হয় এবং মেন মেমোরিতে সুপিরিয়র পদ্ধতিতে জবগুলো সাজানো হয়। সাজানোর পরে সিপিইউতে কাজ করা হয়, করে আবার মেন মেমোরি থেকে আবার সেকেন্ডারি মেমোরিতে জবগুলো পাঠিয়ে দেওয়া হয়। মেমোরিতে প্রসেস দেখানো হলো নিচে চিত্রের সাহায্যে। একটা দিয়ে দেখা আছে 1 জিবির জন্য আর বাকিগুলো 3 জিবির জন্য। ওএস কার্নেল স্পেস হচ্ছে 1 জিবির মতো আছে এবং বাকি স্ট্যাক, হিপ, ডিএসএস, ডাটা, টেক্সট 3 জিবির মতো আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা থ্রেড। সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে এবং মাল্টি থ্রেডের ক্ষেত্রে কোড আছে, ডাটা, ফাইল, রেজিস্টার, স্ট্যাক এবং এখানে থ্রেড দেখানো হচ্ছে। সিঙ্গেল থ্রেড, একাধিক থ্রেড থাকলে সেটাকে বলছি মাল্টি থ্রেড। প্রসেসের বিভিন্ন অবস্থা। প্রসেসের 5টি অবস্থা থাকে। একটি হচ্ছে নিউ, রেডি, ওয়েটিং, রানিং আর টার্মিনেটেড। প্রসেসের কয়টি অবস্থা থাকে? প্রসেসের মোটামুটি 5টা অবস্থা থাকে। নিউ, রেডি, ওয়েটিং, রানিং, টার্মিনেটেড। যখন কোনো প্রসেস নতুন অবস্থায় থাকে তখন সেটাকে বলছি নিউ। যখন এটা প্রস্তুত করে রেখেছি রেডি অবস্থায়, এখন এটাকে নিয়ে কাজ করা হবে, যখন কোনো প্রসেস এক্সিকিউশনের জন্য সম্পূর্ণভাবে রেডি থাকে তখন সেটাকে বলছে ওটা রেডি অবস্থা। রেডি অবস্থা থেকে সরাসরি রানিং অবস্থাতে যেতে পারে। রেডি অবস্থা থেকে রানিং অবস্থায়, তার মানে রেডি অবস্থা থেকে যখন কোনো প্রসেস মেন মেমোরিতে যাবে বা র্যামে যাবে কাজ করার জন্য তখন সেই অবস্থাটাকে বলছি রানিং অবস্থা। যখন কোনো প্রসেস চলমান থাকবে, তখন সেই প্রসেসকে বলছি রানিং অবস্থা। এমন হতে পারে একটা প্রসেস চলছে, সেই সময় সেই প্রসেসটা, একটা প্রসেস যখন চলমান অবস্থায় থাকবে তখন সেই প্রসেসটা কোনো কারণে ইন্টারাপ্ট হলে আবার রেডি অবস্থায় ফিরে আসে। ইন্টারাপ্ট কি? ইন্টারাপ্ট হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। যখন কোনো প্রসেসের রানিং অবস্থা থাকবে এবং রানিং অবস্থাতে যদি কোনো বাধা প্রাপ্ত হয় তখন সেটি পুনরায় আবার রেডি অবস্থায় চলে আসতে পারে, অথবা সেটি কি হতে পারে? সেটি হতে পারে ওয়েটিং এ চলে যাওয়া। রানিং অবস্থা থেকে ওয়েটিং অবস্থাতেও চলে যেতে পারে এবং ওয়েটিং অবস্থা থেকেও আবার কি হতে পারে? রেডি অবস্থাতে চলে যেতে পারে।
ওয়েটিং অবস্থা, রানিং থেকে ওয়েটিং, ওয়েটিং থেকে রেডি। ওয়েটিং থেকে সরাসরি রানিং অবস্থায় যায় না, ওয়েটিং থেকে রেডি অবস্থায় যেয়ে তারপরে পুনরায় রানিং অবস্থায় ফিরে আসে। ওয়েটিং থেকে রানিং অবস্থায় সরাসরি না গিয়ে রেডি অবস্থায় এসে রেডি থেকে রানিং অবস্থায় পুনরায় চলে যায় এক্সিকিউশন হওয়ার জন্য। তাহলে 5টি অবস্থার মধ্যে প্রথম হলো নিউ, রেডি, রানিং, ওয়েটিং, বা নিউ, রেডি, ওয়েটিং, রানিং, টার্মিনেটেড। ঠিক আছে, নতুন প্রসেসগুলোকে বলছি, আমি পুনরায় বলতেছি তোমাদের জন্য। নতুন যে প্রসেসগুলো নিয়ে আমরা এক্সিকিউট করব সেগুলো নিউ। যেই প্রসেসগুলো এক্সিকিউশন করব একাধিক প্রসেসের মধ্যে যে প্রসেসগুলো রেডি অবস্থায় আছে সেগুলোকে বলছি রেডি, ওই অবস্থাটাকে বলছি এক্সিকিউশনের জন্য তৈরি, সেগুলোকে বলছি রেডি। যে প্রসেসগুলোকে নিয়ে এখনই কাজ করতে পারবো সেগুলো হচ্ছে রেডি। রেডি অবস্থা থেকে যে প্রসেসটা নিয়ে কাজ করতে করা যাবে বা কাজ করব, এই মুহূর্তে যে প্রসেসটা এক্সিকিউট হবে, যে প্রসেসের কাজটা চলমান থাকবে, সেটাকে বলছি রানিং। রানিং অবস্থায় যদি কোনো কাজের সমস্যা হয় বা ইন্টারাপ্ট হয় তখন সেটি পুনরায় আবার রেডি অবস্থায় চলে আসে। ইন্টারাপ্টের কোনো কারণে ইন্টারাপ্ট হলে সেটা রেডি অবস্থায় চলে আসে, আবার পুনরায় সেটি রানিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে এরকম হয় যে রানিং থেকে কখনো আবার ওয়েটিং অবস্থায় কোনো কারণে ওয়েটিং অবস্থায় চলে আসতে পারে। আইও বা ইভেন্ট ওয়েটের কারণে, ইনপুট আউটপুট অথবা ইভেন্ট ওয়েটের কারণে সেটি ওয়েটিং অবস্থায় ওয়েটিং অবস্থা সম্পন্ন হলে সেটি আবার পুনরায় রানিং রেডি অবস্থায় চালছে, কিন্তু ওয়েটিং থেকে সরাসরি রানিং অবস্থায় যায় না। তাহলে আমরা যখন লিখবো তখন আমাদেরকে মনে রাখতে হবে, এবং যখন বলবো তখন বলবো যে ওয়েটিং থেকে সরাসরি রানিং অবস্থায় যাওয়া যায় না, ওয়েটিং থেকে আমাদের রেডি অবস্থায় যেতে হবে, রেডি অবস্থা থেকে সে আবার এক্সিকিউশনের জন্য রানিং অবস্থায় চলে আসতে হবে। রানিং অবস্থায় আসার পরে যখন কোনো কাজ বা প্রসেস বা কোনো জব এক্সিকিউট হয়ে যায় তখন সেটাকে টার্মিনেটেড করে দেওয়া হয়। তার মানে বলে দিতে হবে যে এই প্রসেসের কাজ সম্পূর্ণ হয়েছে। যেহেতু প্রসেসটির কাজ সম্পূর্ণ হয়েছে সেজন্য সেটা টার্মিনেটেড অবস্থায় চলে যায়। ওকে, তাহলে যদি বলে যে কোনো প্রসেসের 5টি অবস্থা লেখো, 5টি প্রসেসের, একটি প্রসেসের কয়টি অবস্থা থাকে এবং ওই প্রসেসের অবস্থাগুলো বর্ণনা করো। একটি প্রসেসের 5টি অবস্থা থাকে এবং 5টি অবস্থা এই 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 এবং সেগুলো এইভাবে বর্ণনা করতে হয়। এইভাবে করে সুন্দর করে তোমরা লিখে দিবে। এখানে কি আছে আমরা একটু দেখি। প্রসেস স্টেট ডায়াগ্রাম আগেরটাই। ওকে, আগেরটাই। এটা যখন কোনো কারণে আনব্লক হয়ে যায় তখন এটা আনব্লক থেকে ব্লক থেকে কোনো কারণে ব্লক হয়ে গেলে ব্লক থেকে কিভাবে আনব্লক করা যায় সেটার একটি ডায়াগ্রাম তুলে ধরা হয়েছে। প্রসেস যদি ব্লক হয়ে যায়, ব্লক থেকে আনব্লক করার জন্য
যে পদ্ধতি সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এটা রানিং অবস্থা থেকে যদি কোনো ব্লক আসে, ব্লক থেকে আনব্লক করে আবার সেটা রানিং অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবিগুলো আমরা খুব সুন্দরভাবে বাসায় করব এবং একে নেব। এখানে টুইস্টেড মডেল দেখানো হয়েছে। ছবিটা বেশ ভালো আসেনি, যদিও আমরা বই থেকে সকলে বই কিনে পড়া শুরু করো, সকলে বই কিনে পড়া শুরু করবে ইনশাআল্লাহ। রিমোট প্রসিডিউর কল আরপিসি একটি বহুল পরিচিত রিমোট সার্ভিস হলো আরপিসি। নেটওয়ার্ক যুক্ত সিস্টেমের মধ্যে আরপিসি মেকানিজমের মাধ্যমে ডিজাইন করা হয়ে থাকে। তাহলে নেটওয়ার্ক যুক্ত যে সিস্টেমগুলো আছে সেটা আরপিসি মেকানিজমের মাধ্যমে ডিজাইন করা হয়ে থাকে। এটি অনেক ক্ষেত্রে আইপিসি মেকানিজমের মতো। এটি সাধারণত একটি সিস্টেমের সবচেয়ে উপরে তৈরি করা হয়, এখানে যেহেতু এমন প্রসেস নিয়ে কাজ করা হয় যাদের আলাদা আলাদা সিস্টেম রয়েছে, কাজে এদের মধ্যে রিমোট সার্ভিস প্রদান করার জন্য অবশ্যই মেসেজ বেসড যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে হবে। তবে আইপিসি মেসেজ হতে আরপিসি যোগাযোগের ক্ষেত্রে মেসেজ আদান প্রদান অধিক ওয়েল স্ট্রাকচার। আরপিসি রিমোট প্রসিডিউর কল, দূর থেকে যখন আমরা কোনো কিছু কল করতে পারবো রিমোটলি, তখন সেটাকে বলতেছি রিমোট প্রসিডিউর কল। কাজে এখানে প্যাকেটে শুধুমাত্র ডাটা থাকে না, আরো অনেক কিছু থাকতে পারে। ক্লায়েন্ট ফাংশন, ক্লায়েন্ট স্টপ, সকেট থেকে নেটওয়ার্কে থাকছে, নেটওয়ার্কের মাধ্যমে আবার সার্ভারের সকেটে যাচ্ছে, সার্ভার থেকে আবার সার্ভার ফাংশনে যাচ্ছে। এইভাবে করে ক্লায়েন্টের লেয়ারগুলো পার হয়ে সার্ভারের লেয়ারের কাছে গিয়ে সার্ভারের ফাংশনে গিয়ে পৌঁছাচ্ছে। পাইপ, সাধারণত পানি নির্গমনের জন্য পাইপ ব্যবহার করা হয়। আচ্ছা, এই সিস্টেম দুটি প্রসেসও একইভাবে যোগাযোগ করে। পাইপ হলো শুরুর দিকে ইউনিক সিস্টেমের প্রথমে আইপিসি মেকানিজম। এতে কিছু অসুবিধা দেখা দেয়। পাইপ সিস্টেমের জন্য নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল করতে হবে। 1 নাম্বার, পাইপ উভয় দিকে যোগাযোগ করতে পারে কিনা, নাকি একমুখী, নাকি যে কোনো একমুখী। যদি দুই দিকে যোগাযোগ করতে পারে তবে এটি হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স। যদি ডুপ্লেক্স তো আমরা জানি, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আর হচ্ছে সিমপ্লেক্স। পথের যোগাযোগের ব্যবস্থা 3 ধরনের থাকে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? একমুখী, তার মানে যে পথ দিয়ে শুধু যাবেই, সেন্ড হবে, রিসিভ হবে না। যেই পথ দিয়ে শুধুমাত্র যাওয়া যাবে কিন্তু আসা যাবে না, সেটা হচ্ছে সিমপ্লেক্স।
যেই পথ দিয়ে যাওয়া যাবে এবং আসাও যাবে, তবে যখন যাবে শুধু যাবে, যখন আসবে তখন শুধু আসবে। হয় যে কোনো একটি কাজ হবে, হয় সেন্ড অথবা রিসিভ, হয় যাবে না হয় আসবে। সিমপ্লেক্স হলো ওই পথটা শুধু একটা কাজ করবে, শুধুই যাবে অথবা শুধুই আসবে। আর হাফ ডুপ্লেক্সে হলো হয় যাবে না হয় আসবে, দুইটা কাজ করতে পারবে, কিন্তু অ্যাট এ টাইম একটা চলবে, শুধুই যাবে না হয় শুধুই আসবে। আর ফুল ডুপ্লেক্স হলো রাস্তার মতো কমপ্লিট, খেয়াল করি যখন রাস্তা দিয়ে কি যায় আবার আসে, কিন্তু পথ আলাদা। আর এখানে হচ্ছে এখানেও পথ আলাদা, যাবে এবং আসবে, একই সাথে সেন্ড আর রিসিভ হবে, একই সাথে সেন্ডও করা যাবে এবং রিসিভও করা যাবে। তাহলে যেই পাইপের মাধ্যমে শুধুমাত্র হয় সেন্ড করা যাবে না হয় রিসিভ করা যাবে, ঠিক আছে, দুটা কাজই হবে, কিন্তু হয় সেন্ড না হয় রিসিভ, তখন সেটা হাফ ডুপ্লেক্স। আর যখন দুইটা কাজ একসাথেই হবে, সেন্ড এবং রিসিভ দুইটা কাজ যখন একসাথেই হবে, তখন সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা বুঝলাম সিমপ্লেক্স, ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এখন নেক্সটে আসি, সংযুক্ত প্রসেসগুলোর মধ্যে অবশ্যই একটি সম্পর্ক সৃষ্টি করতে হবে, যেমন প্যারেন্ট চাইল্ড। পাইপ সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে কিনা বা সংযুক্ত প্রসেসগুলো একই মেশিনে অবস্থান করে কিনা এটি জানা থাকা লাগবে। ওকে, তাহলে আমরা দেখতেছি পাইপ, অর্ডিনারি পাইপস এবং নেমড পাইপ। ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, জটিল সেকশন প্রবলেম। ধরি একটি সিস্টেমে এন প্রসেস, P0 থেকে Pn-1, জিরো যেহেতু সেই জন্য n-1 নিয়েছে, যদি 1 হতো তাহলে n হতো, যেহেতু 0 নিয়েছে সেই জন্য n-1। প্রতিটি প্রসেস এমন একটি কোড সেকশন রয়েছে যা অন্য কমান্ড ভ্যারিয়েবলকে পরিবর্তন করে, কোনো টেবিল আপডেট করে বা কোনো ফাইলে রিটেন করে। কিন্তু যদি একাধিক প্রসেস একসাথে উক্ত সেকশন রান করতে চায় তখন সমস্যার সৃষ্টি হয়। কাজেই দুটি প্রসেসকে কখনো একই সময়ে ওই অংশে এক্সিকিউট করতে দেয়া হয় না। দুটি প্রসেসকে কখনোই একই সঙ্গে ওই অংশে এক্সিকিউট করতে দেওয়া হয় না। প্রত্যেক প্রসেসকে অবশ্যই তার ক্রিটিক্যাল সেকশন রান করার অনুমতি দিতে হবে। যে অংশে এই কাজ হয় তাকে এমটি সেকশন বলা হয়। তারপর অনুমতি হতে ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করে এবং কাজ শেষ এক্সিট সেকশনের মাধ্যমে বের হয়ে আসে। কাজ শেষ হলে এক্সিট, প্রথমে এমটি ক্রিটিক্যাল সেকশন, তারপরে এক্সিট হয়ে বের হয়ে চলে আসে। পরবর্তীতে কোনো অংশ রান করে, অন্য অংশ পরবর্তীতে অন্য একটা অংশ এটা রান করে থাকে। যেমন এমটি সেকশন, ক্রিটিক্যাল সেকশন, এক্সিট সেকশন। ওকে, আবার যদি সত্যি হয় তাহলে আবার হোয়াইল ট্রু হওয়া পর্যন্ত সেটা চলতে থাকবে, যখনই ফলস হয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে আসবে। রিডার রাইটস প্রবলেম, যদি কোনো ডাটাবেস একাধিক প্রসেস শেয়ার করে তবে কিছু প্রসেস শুধু ডাটা রিড করে আর কিছু প্রসেস ডাটা রিড রাইট দুটাই করে। কিছু প্রসেস ডাটা রিড করে এবং কিছু প্রসেস ডাটা রিড এবং রাইট দুটাই করে।
একাধিক প্রসেস একই সাথে ডাটা রিড করলে কোনো সমস্যার সৃষ্টি হয় না, কিন্তু যদি একটি রাইট করে এবং একটি রাইটার কোনো ডাটাবেজে রাইট অপারেশন করতে থাকে এবং অন্য কোনো রাইটার বা রিডার অপারেশন করে থাকে, তখন অন্য কোনো রিডার বা রাইটার প্রসেস করতে চায়, তখন সমস্যাটা সৃষ্টি হয়। যখন রিড করবে তখন সমস্যা নাই, যখন কোনো প্রসেস রাইট করতে থাকে তখন সেই সময় যদি অন্য কোনো প্রসেস রিড বা রাইট করে, তখন আমাদের এই সমস্যাটা দেখা যায়। এই জন্য রাইটার্স প্রবলেম বলে, এটাকে রাইটার্স প্রবলেম বলে। রাইটার প্রবলেমটা সলভ করার জন্য বা স্ট্রাকচারটা নিচে এইভাবে দেওয়া হলো। ওয়ান টু ওয়ান মডেল, সবুজ থ্রেড। একাধিক টু ওয়ান মানে মেনি টু ওয়ান মডেল, সবুজ থ্রেড। একাধিক টু ওয়ান মেনি টু ওয়ান মডেলের বাস্তবায়ন অ্যাপ্লিকেশনটি একাধিক থ্রেড তৈরি করতে দেয়, যা একই সাথে কার্যকর করতে পারে। একাধিক মেনি টু ওয়ান বাস্তবায়নে সমস্ত থ্রেড ক্রিয়াকলাপ ব্যবহারকারীর স্পেসে সীমাবদ্ধ। অতিরিক্তভাবে একবারে কেবল একটি থ্রেড কার্নেল অ্যাক্সেস করতে পারে, কিন্তু অপারেটিং সিস্টেমের জন্য কেবলমাত্র একটি শিডিউল সত্তা পরিচিত। ফলস্বরূপ একটি মাল্টি-থ্রেড মডেলটি সীমিত সামঞ্জস্য সরবরাহ করে এবং মাল্টি প্রসেসরগুলো শোষণ করতে পারে না। সোলারিটি সিস্টেমে জাভা থ্রেডগুলির প্রাথমিক বাস্তবায়ন ছিল একের পর এক। নিম্নে সেটা চিত্র দেখানো হয়েছে, আমরা সেটা চিত্রটা দেখি। আচ্ছা, আমাদের এখানে ওটা দেয়া নাই। এখন একটি থ্রেড থেকে মাল্টি থ্রেড মডেল। ওয়ান টু ওয়ান মডেল যখন কোনো থ্রেডে একটি ব্লকিং সিস্টেম কল করে, তখন অন্য থ্রেড চালানোর অনুমতি দিয়ে একাধিক টু ওয়ান মেনি টু ওয়ান মডেলের তুলনায় আরও সম্মতি দেয়। একটি মাল্টিপ্রসেসরগুলোতে সমান্তরালে একাধিক থ্রেড চালানোর অনুমতি দেয়। এখানে একটা ছবি আছে, মাল্টি থ্রেড কার্নেল চালানোর অনুমতি দিচ্ছে। এখানে মাল্টি এটা দেয়া আছে মেনি টু মেনি। একটা লিংক পয়েন্ট দিয়েছে মেনি টু মেনির ক্ষেত্রে। মাল্টি থ্রেড একই সাথে একটি প্রোগ্রামের একাধিক অংশ কার্যকর করার অনুমতি দেয়। এই অংশগুলি থ্রেড হিসেবে পরিচিত। প্রক্রিয়ার মাধ্যমে লাইটওয়েট প্রক্রিয়া উপলব্ধ। অতএব বহুগঠিতকরণ মাল্টিটাস্কিং এর মাধ্যমে সিপিইউর একাধিক ব্যবহারের দিকে নিয়ে যায়। ওয়ান টু ওয়ান মডেল, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি। ওয়ান টু ওয়ান মডেল, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি মডেল। আজকের আমরা কি কি শিখলাম?
প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেসের 5টি অবস্থা: রিমোট প্রসিডিউর কল, পাইপ, থ্রেড, একাধিক, মেনি টু ওয়ান মডেল, মেনি টু মেনি মডেল, ওয়ান টু মেনি মডেল এবং মাল্টি থ্রেডিং। পরবর্তীতে যেটা পড়ব সেটা হচ্ছে শিডিউলিং। তোমাদের বাড়ির কাজ থাকলো আজকের যে শিখন ফলগুলো এটা বাসায় করবে। পরবর্তী ক্লাসের বিষয়সমূহ শিডিউলিং এর প্রকারভেদ, শিডিউলিং এর ধাপ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম, সিপিইউ শিডিউলার। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের। তোমরা ভালো থাকো। আল্লাহ।